দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 টেলিভিশনের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি হিসান জুয়েল। আমরা আজকে দুটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথম পর্বে আমরা কথা বলবো নিউ ইয়র্কে US BCCI রিয়েল এস্টেট এক্সপো 2024, যেটি প্রথমবারের মতো হতে যাচ্ছে, এবং এটি নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন US বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মোহাম্মদ লিটন আহমেদ। এই জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সাথে আমাদের সাথে আছেন এই সংগঠনটির পরিচালক এবং আহাদ অ্যান্ড কো CP এর প্রতিষ্ঠাতা ও CEO আহাদ আলী। আহাদ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। দর্শক, আমাদের এই আলোচনায় আপনারা সরাসরি অংশ নিতে পারবেন। আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে নাম্বারটি দেখানো হচ্ছে সেই নাম্বারে টেলিফোন করে অথবা আমাদের ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি সরাসরি লাইভ স্ট্রিমিং করা হচ্ছে, সেখানেও আপনার কমেন্টসে গিয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন। এবং একই সাথে জানিয়ে রাখি, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমরা কথা বলবো যারা শিক্ষার্থী স্ট্যাটাস নিয়ে USA অবস্থান করছেন, তারা যদি কোনো কারণে তাদের স্ট্যাটাস হারান তাহলে তারা কিভাবে সেটি ফিরে পাবেন, কিংবা কেউ টার্মিনেট হয়ে গেলে সেটি কীভাবে ফিরে পাবেন, এইসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে দ্বিতীয় পর্বে যোগ দেবেন অ্যামলোটাস ক্যারিয়ার স্কুলের দুজন কর্মকর্তা। আপনাদের সেটিও আগাম স্বাগত জানিয়ে রাখছি। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রথম পর্বে আলোচনায়। লিটন ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। US BCCI, US বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, যেটিকে আমরা এক নামে চিনি, 8 বছর ধরে আপনাদের এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। এই সংগঠনটি সম্পর্কে একটু প্রাথমিক ধারণা জানতে চাই, আপনারা আসলে কী ধরনের কাজ করেন? আচ্ছা, ধন্যবাদ TVN24-কে, ধন্যবাদ আপনাকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। বেসিক্যালি চেম্বার অফ কমার্স পৃথিবীর সব দেশেই আছে এবং USA-তে ভালো আছে, বাংলাদেশেও আছে। তার ধারাবাহিকতা এটা হলো বায়োলেটর একটা চেম্বার, US বাংলাদেশ চেম্বার অফ কমার্স, যে বাংলাদেশের ব্র্যান্ডিং নিয়ে আমরা USA-তে কাজ করছি এবং US-এর যে ইন্টারেস্টের জায়গাগুলো আছে বিজনেস প্রফেশনালিজমে, সেই জায়গায় US বাংলাদেশ চেম্বার অফ কমার্স কাজ করছে। এবং মেইন কাজটা হলো ইনফরমেশনটা, প্রপার ইনফরমেশনটা মানে কনজিউমারের কাছে এবং বিজনেসদের কাছে পৌঁছানো, যে USA-তে কী অপরচুনিটি আছে, বাংলাদেশে কী অপরচুনিটি আছে, কী এক্সপোর্ট করা যাচ্ছে, কী ইম্পোর্ট করা যাচ্ছে। এবং আমরা রিসেন্টলি US কমার্শিয়াল সার্ভিসের সাথে কমিউনিকেশন করছি, ওদের একটা উইং এখন বাংলাদেশে আছে, ওরা আমাদের সাথে কমিউনিকেট করতেছে কী কী প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে পারি, বিজনেস সেট আপ। ধরেন এখন বাংলাদেশে বসে আপনি USA ব্যবসা করতে পারছেন, এই অপরচুনিটিগুলো আমরা অফার করতেছি বিভিন্ন যারা বাংলাদেশে এন্টারপ্রেনার হচ্ছে। ধরেন কেউ আমাজনে বিজনেস করতে চায়, বাংলাদেশ থেকে বিজনেস ওপেন করে, সে কিন্তু বাংলাদেশে বসেই বিজনেস করতে পারবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবে, ITIN ট্যাক্স আইডি নিতে পারবে। সো এই জিনিসগুলো আমরা বিহাইন্ড দ্য সিন দিচ্ছি, আমাদের যারা মেম্বার হচ্ছে তাদেরকে সাপোর্ট করছি, প্লাস হলো আমরা ইভেন্টগুলো করছি যেটা ইনফরমেশন বা নেটওয়ার্কিংয়ের জন্য। তারই দ্বারাবাহিকতা আমরা রিয়েল এস্টেট এক্সপো, এর আগে আমরা জেনারেল এক্সপো করছি, এক্সপার্টিজ আছে, আমাদের উমেন এন্টারপ্রেনারশিপ সাবমিট করি, লাঞ্চ অ্যান্ড লার্ন, আমরা এই ইভেন্টগুলো করে যাচ্ছি কন্টিনিউয়াস। মানে অনেক বেশি করতে পারি না, যেহেতু নন প্রফিট অর্গানাইজেশন, আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে, আমরাও ব্যস্ততা, আমাদেরও ব্যবসা দেখতে হয়, প্লাস হলেও অর্গানাইজেশনকেও সময় দিতে হয়। তো আমরা সাধ্যমতো চেষ্টা করছি কোয়ালিটি কম মানে কোয়ালিটিটা ধরে রেখে কম মানে বেশি অনুষ্ঠান না করে ভালো যেন অনুষ্ঠানগুলো আমরা কমিউনিটিকে হেল্প করতে পারি আর কি। এটা হলো USBCI মূল কনসেপ্ট। আহাদ আলী ভাই, আপনার কাছে জানতে চাই, সেটা হলো দুটো স্কোপ। একটা হলো যে আপনি যারা বাংলাদেশে বসে বাংলাদেশিরা USA বিজনেস করতে চায় তাদেরকে আপনারা জায়গা করে দিচ্ছেন, আবার কেউ যদি US থেকে বাংলাদেশে ইনভেস্ট করতে চায় তাদের জন্য কি আপনারা কাজ করছেন? জি জি, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ সেই কাজটাও আমাদের এখানে ইনফরমেশন প্রোভাইড করতেছে। আমাদের এক্সপার্ট আছে যারা আমাদের মেম্বার অথবা বোর্ড অফ ডাইরেক্টর যারা এই এক্সপিরিয়েন্সড আছে, তবে এই এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা সেই গাইডেন্স দিতে পারতেছি। অর্থাৎ একই সঙ্গে নিশ্চয়ই আপনারা প্রমোশনাল কাজটি করছেন, মার্কেটিং এর কাজটি করছেন, ইনফরমেশন গ্যাদারিং এর কাজ করছেন, অর্থাৎ নানাভাবে দুটো দেশের বিজনেস কমিউনিটিকে ডেভেলপ করার চেষ্টা করে যাচ্ছেন এই সংগঠনের পক্ষ থেকে। এবং দিন শেষে ব্র্যান্ডিং বাংলাদেশ যেটাকে বলে, দিন শেষে আমরা যত USA আছি, যে বাংলাদেশটাকে বড় করে কিভাবে দেখানো যায়, বাংলাদেশে আমার কি রিসোর্স আছে, আমার ফার্মাসিউটিক্যাল, আমার গার্মেন্টস, আমার এই প্রোডাক্টগুলো কিভাবে USA আসছে। আপনি জানেন যে রিসোর্সগুলো যখন জানবে মানুষ, আসলে বাংলাদেশের সাথে US-এর বিজনেস অনেক ভালো আফটার ইউকের পরে। এবং আমাদের ইনভেস্টমেন্টটাও, US-এর ইনভেস্টমেন্টও বাংলাদেশে যারা আমরা প্রবাসী বাংলাদেশি আছি, হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট। আপনারা দেখবেন রিসেন্টলি কতগুলো নিউজ হয়েছে, রেমিটেন্সের টপ USA-তে আসছে, সেটারও পিছনে কারণ আছে। যেমন আমার এন্টারপ্রেনার বাড়ছে এখানে, এখন আপনি ফেসবুক ভিত্তিক বিজনেস দেখবেন, ইভেন কি যারা অনলাইনে বিজনেস করতেছে তারা ট্রেড করছে রেমিটেন্স দিয়ে, যে রেমিটেন্সের মাধ্যমে টাকা পাঠাচ্ছে, এটা দিয়ে বাংলাদেশের একটা উন্নয়ন হচ্ছে।
প্লাস হলো এই দেশের একটা সুনাম অর্জন হচ্ছে, আমরা এখানে থেকে ব্যবসা করছি, জব ক্রিয়েট করতে পারতেছি। ধরেন একজন ফেসবুকে বিক্রি করে তার 5 জন এমপ্লয়ি আছে, আমরা কিন্তু এটা দেখতে পাই না, মানে বিহাইন্ড দ্য সিন আমরা যখন কাজ করি দেখি 5টা 6টা এমপ্লয়ি, 2টা তার শোরুম আছে। সো এটা কিন্তু ইকোনমিতে একটা ভালো অবদান রাখছে। তো আমরা ইউএসবিসি চেষ্টা করছি তাদেরকে বেশি সাপোর্ট করার জন্য। সো আমরা সেই জায়গা থেকে চেষ্টা করি। ক্ষুদ্র উদ্যোক্তা যারা তাদেরকে হয়তো বিশাল প্ল্যাটফর্ম হয়তো তার সাথে পরিচয় করে দেওয়ার একটা কাজ করে থাকেন। সেই ক্ষেত্রে আমরা আজকে যেটি নিয়ে কথা বলছিলাম সেটা হলো আপনারা নানা ধরনের আয়োজনই তো করে থাকেন। এই ফার্স্ট টাইম প্রথমবারের মতো আপনারা রিয়েল এস্টেট এক্সপো করতে যাচ্ছেন, যেটি আগামী 18 মে অনুষ্ঠিত হবে। এই হঠাৎ করে আপনাদের কেন মনে হলো যে আপনাদের রিয়েল এস্টেট এক্সপো করার দরকার? আচ্ছা, প্রথমত হলো এটা হঠাৎ করে না, আমরা বিগত 2 বছর আমরা সাইডলাইন সেমিনার করছি। আমাদের জেনারেল এক্সপোতে রিয়েল এস্টেটের একটা সেগমেন্ট ছিল, এখানে আমরা মানে 1 ঘন্টার একটা সেমিনার করছিলাম। তো দেখি রিয়েল এস্টেট নিয়ে মানুষের অনেক কৌতূহল, অনেক প্রশ্ন। তো চিন্তা করলাম এটারে আমরা একটা সাবজেক্ট থেকে যে এটা নিয়েই আমরা একটা কিছু করতে পারি। সো 2023-এ আমরা যখন এক্সপো করছি তখন আমরা আহা সাহেবও একটা প্যানেলিস্ট ছিলেন, এখানে আরও 2জন প্যানেলিস্ট ছিল। তারা এটা নিয়ে এখন দেখি লট অফ কোয়েকশন আসছে যে আমি রিয়েল এস্টেটে এইভাবে করতে চাই, এইটা করতে। দেন আমরা চিন্তা করলাম না, আমরা একটা রিয়েল এস্টেট এক্সপো করতে পারি। এর ধারাবাহিকতায় আমরা কিন্তু এর আগে 2-3টে সেমিনার করেছি, ওইখানে রেসপন্সগুলো পাওয়ার পরে আমরা চিন্তা করলাম না, এটা নিয়ে ফুললি আমরা একটু কাজ করতে পারি। কারণ আপনারাও দেখতেছেন, আপনারাও রিয়েল এস্টেট নিয়ে অনেকগুলো ইভেন্ট করতেছেন, ওইখানে রেসপন্সগুলো দেখতেছেন যে মানুষের জানার অনেক আগ্রহ আছে, প্রচুর মানুষ জানতে চায় আসলে, বিশেষ করে এটা যেহেতু আমেরিকান ড্রিমের সাথে বলা হয় যে একটা বাড়ি কেনা আমেরিকান ড্রিম। আহাদ আলী ভাই, আপনার কাছে জানতে চাই, এই যে এক্সপোর্ট আপনারা করছেন এটার আসলে বিশেষত্ব কি? এখানে আসলে কি ধরনের সার্ভিস পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। এই এক্সপোর্টার মানে হচ্ছে যে একই জায়গায় আপনার সব সার্ভিসগুলা এই ইন্ডাস্ট্রি রিলেটেড আপনি পাবেন। সো তার মানে রিয়েল এস্টেটে যা আছে, অ্যাটর্নি, ব্যাংকার, রিয়েলটর, ইন্সপেক্টর, অ্যাকাউন্টেন্ট, অল অফ দিজ, যারা এই দেশে একটা বাড়ি ক্লোজিং করতে যারা বাড়ি কিনছে ওরা জানে কত ধরনের এখানে পার্টি থাকে। আপনার টাইটেল কোম্পানি আছে, আপনার অ্যাটর্নি আছে, আপনার এজেন্ট আছে, আপনার ব্রোকার হাউস আছে, there's a lot of people. So we're bringing all of these people together as a resource for in eventual attendees যারা আসবে এখানে 2টা ফোকাস আছে। B2B মানে প্রফেশনাল যারা, ওরা এখানে আসবে, একজন আরেকজন প্রফেশনের সাথে পরিচিত হবে এবং নেটওয়ার্কিংটা হবে। তারপরে কনজিউমার, B2C কনজিউমার আসবে, যারা বাড়ি কিনতে চাচ্ছে, ফার্স্ট টাইম হোম বায়ার, ওদের জন্য বিশেষ একটা সেমিনার থাকবে এখানে, যেখানে ব্যাংকার থাকবে, অ্যাটর্নি থাকবে, ক্রেডিট রিপেয়ার একজনের এজেন্ট থাকবে, তারপরে লয়ার থাকবে। সো কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করতে পারবে এবং ওদের কাছ থেকে ডাইরেক্ট ফেস টু ফেস ওদের প্রবলেম সলিউশন সব এখানে পেয়ে যাবে। অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিস যেটাকে আমরা বলি, একটা জায়গাতে গিয়ে সব পক্ষকে তারা পেয়ে যাচ্ছেন। এক্স্যাক্টলি। লিটন ভাই, আপনার কাছে যেটা জানতে চাওয়া সেটা হলো, এই যে একটা উদ্যোগ আপনারা নিচ্ছেন, এটা কখন, কোথায়, কোন সময়টাতে শুরু হবে এবং এই মেলাটাতে আসলে কারা অংশ নিচ্ছেন? আচ্ছা, প্রথমত হলো যেটা হলো আমরা 18 মে শনিবার লাগোইডা মেরিয়ট হোটেল সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই ইভেন্টটা হবে। এক্সিবিশনের জন্য বলরুম আছে আমাদের, এই পাশাপাশি 6টা, যেটা আহাদ ভাই বললো 6টা সেমিনার আছে, সেটা এই হলের বলরুমের পাশেই, মানে নিচে ডাউন স্টেয়ারে আমাদের সেমিনার হল আছে, ওইখানে সেমিনার হবে। 6টা সেমিনার 6টা সাবজেক্টের উপরে হবে, যেটাতে আসলে এই সাবজেক্টের উপর এটা হলো ওই যে ফার্স্ট টাইম হোম বায়ার নিয়ে সেমিনার হবে, কমার্শিয়াল ইনভেস্টমেন্ট নিয়ে সেমিনার হবে, ট্যাক্স নিয়ে সেমিনার হবে এবং ইসলামিক ফাইন্যান্স নিয়ে হবে। এবং ইসলামিক ফাইন্যান্সে শুধু ওই ইনভেস্টরের পাশাপাশি একজন মুফতিও থাকবে, ইসলামিক রিলেটেড যে আসলে কতটুকু, কারণ এইটা নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো জিনিস আমরা একসাথে করতে পারি না। যেমন আমরা অনেকেই মনে করি যে আসলে ইসলামিক ফাইন্যান্স বলতেও কিছু নাই আমেরিকার মতো দেশে। তো এগুলোর জন্য আমরা মানে মর্গেজ যারা ইসলামিক ফাইন্যান্স নিয়ে কাজ করে তাদের পাশাপাশি আমরা মুফতি একজনকে মানে স্পিকার হিসেবে নিয়ে আসছি, ইসলামিক স্কলার হিসেবে, যে উনি এইটার উত্তর দেবে। সো আপনারা এইখানে আসলে কিন্তু এই ধরনের ইনফরমেশনটা পাবেন এবং এইটা আফটার লাইক 1:30 2 o'clock স্টার্ট হবে, 2:45 পর্যন্ত। আপনারা স্পেশালি যদি এইটাতে ইসলামিক ফাইন্যান্স দেখান, ফুল ডে হয়তো বা অনেকের সময় থাকবে না, স্পেসিফিকলি আরও আপনাদের মাধ্যমে আমরা আগামীতেও জানিয়ে দিব আমাদের প্রোগ্রাম শিডিউলটা, কখন কোন প্রোগ্রামটা হবে। তাহলে আরও দর্শকরা, আপনাদের টিভিএনের দর্শকরা এইটা নিয়ে বেশি খুব এক্সাইটেড, আমরা নিজেরাও দেখি আপনাদেরকে। সো এইটা নিয়ে অনেক কিছু জানতে পারবে আর কি।
Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আর এই 6টা সেমিনার কি একই টাইমে হবে অর্থাৎ নাকি আলাদা আলাদা সময় হবে যাতে একজন চাইলে 6টা সেমিনারে অংশ নিতে হ্যাঁ, পারে? একজন চাইলে 6টা সেমিনারে, মানে আমরা ধরেন সকাল 11:30 থেকে শুরু হবে, এটা 6টা পর্যন্ত 45 1 আওয়ারের এই সেমিনারগুলো একটা ফিনিশ হবে, আরেকটা শুরু হবে, একটা ফিনিশ হবে, আরেকটা শুরু হবে। সো দর্শকরা সবগুলাতেই জয়েন করতে পারবে। এবং 10টা থেকে প্রথম আমরা একটা ব্রেকফাস্ট এবং নেটওয়ার্কিং সেশন রেখেছি। 10টা থেকে 11:30 পর্যন্ত ফ্রি ব্রেকফাস্ট এবং নেটওয়ার্কিং। সো যারা আর্লি আসবেন ওরা যারা ভেন্ডর আছে এক্সিবিটর ওদের সাথে কথা বলবে, আরেকজনের সাথে নেটওয়ার্কিং করবে। তারপরে 11:30 থেকে আমাদের প্রথম প্যানেল সেশনটা শুরু হবে, যে প্যানেল ডিসকাশন বা সেমিনার বলেন। তার 11:30 থেকে অল দ্য ওয়ে আনটিল 5 PM একটার পর একটা সেমিনার আলোচনা হবে এবং একই সাথে যারা বাড়ি কিনতে চান তারা ওই একটা জায়গাতে গিয়ে ক্লোজিং পর্যন্ত করে ফেলতে পারবে। কিন্তু আপনার কাছে যেটা জানতে চাও আদালি ভাই সেটা হলো যে কতগুলো প্রতিষ্ঠান অংশ নিচ্ছেন, অর্থাৎ নিশ্চয়ই এটার সাথে অনেকগুলো গ্রুপ জড়িত, ব্যাংক জড়িত, মর্টগেজ এজেন্ট জড়িত, আরো নানাজন রিয়েলটর জড়িত, অনেকেই আসবে, অ্যাটর্নিরা আসবে বলছিলেন। কতগুলো আসলে প্রতিষ্ঠান আপনাদের? আমাদের এখানে এক্সিবিটর যেটা বলি আমরা প্রতিষ্ঠান অ্যাবাউট 45 এক্সিবিটর এখানে থাকবে। এবং আমি আপনাদেরকে বলে দিতে পারবো যে কারা কারা এখানে এক্সিবিট হবে। এখানে আমাদের ব্যাংক আছে, মর্গেজ ব্যাংক আছে, ক্রস কান্ট্রি ব্যাংক, উই হ্যাভ Mortgage Depot, we have Meadowbrook Bank, we have CMG Home Loan, Teachers Federal Credit Union, Valley Bank, we have HAB Bank, so at least Flushing Savings Bank. So we have many banks যারা পরিচিত ব্যাংক এবং লার্জ ব্যাংকস এখানে এসে ওরা প্রোডাক্টসগুলি ডিসপ্লে করবে। এবং এখানের হাইলাইটটা হচ্ছে এই ব্যাংকগুলো কিছু ব্যাংকরা অফার করতেছে 1% ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি কেনার সুযোগ সুবিধা আছে। তারপরে 15,000 নিউ ইয়র্ক সিটির গ্রান্ট আছে, ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্ট গ্রান্ট, সেটা স্টেট অফ নিউ ইয়র্ক থেকে আসে, সেটার সম্বন্ধে সবাই জানে না। তো সেই জন্য এই কিছু ব্যাংকরা এই অফারগুলো দিচ্ছে এখানে, যে ইউ ক্যান কোয়ালিফাই, হাউ ইউ ক্যান কোয়ালিফাই। সো আপনারা দেখেন একটা এই ধরনের প্রফেশনাল আপনি যদি খুঁজে বাইর করেন, একটার সাথে কথা বলেন, আরেকটার সাথে আপনি দেখা করতে যান, কত সময় চলে যায় এখানে, এই কথা বলবেন ফোনে বা একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে কি সময়। দেখেন এখানে আসে সবই হয়ে যাচ্ছে আপনার যা ইনফরমেশন যা জানার। এবং আমাদের এখানে অ্যাটর্নি সারদার আসাদুল্লাহ নাম করা অ্যাটর্নি লং আইল্যান্ডে থাকতেছে এখানে। কেলার উইলিয়ামস রিয়েল এস্টেট অফিস, এক্সিট রিয়েলটি প্রাইম ব্রঙ্কস থেকে ওরাও থাকতেছে। and a lot of other we have insurance companies here. আমার নিজের সিপিএফ ফার্ম সেখানে থাকবে, মানুষকে ট্যাক্সের বিষয়ে কি ট্যাক্স ফাইলটা কীভাবে হইতে হবে, আপনার ট্যাক্স ইনকাম কতটুকু লাগবে আপনার বাড়ি কেনার জন্য, সেগুলো আমরা ইনফরমেশন দিব। সো এখানে একটা ভ্যারাইটিস একেবারে প্রি অ্যাপ্রুভাল থেকে শুরু করে ক্লোজিং পর্যন্ত সবকিছুই হয়তো ওই একদিনেই যদি বাড়ি পছন্দ করে ফেলতে পারেন তাহলে হয়তো সেটি। এই যারা রিয়েল এস্টেট অফিসটা আসবে ওরা লিস্টিংটা নিয়ে আসবে, যারা কারেন্ট অ্যাভেলেবল হোমস ফর সেল, সেখানে আপনি একটা ডিল করে দিতে পারেন। আমরা তো অনেক সময় দেখি যে আসলে বাড়ি কেনাটা শুধুমাত্র ছবি দেখে বাড়ি কেনার বিষয় না। বাড়ি কিনতে হলে নিশ্চয়ই আপনি সরাসরি যাবেন, বাড়িটা দেখবেন। এখানে তো কিছুটা মানে প্রাথমিক কাজ সেরে রাখার সুযোগ আছে, কেউ যদি মনে করেন পরে তিনি সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, আপনার একটা অ্যাটর্নি লাগবে আপনার বাড়ি কেনার সময়, অ্যাটর্নি কন্ট্যাক্ট আপনি সেখানে পেয়ে গেলেন। যখন আপনার বাড়ির মানে অফারটা অ্যাকসেপ্ট হয়ে গেলে অ্যাটর্নির সাথে আপনার সব কমিউনিকেশনটা শুরু করে দিলেন। তারপর রিয়েল এস্টেট এজেন্ট, যদি কেউ বাড়ি কিনতে চাচ্ছে একটা রিয়েল এস্টেট এজেন্ট করতেছে, এখানে এজেন্ট আসবে, few hundred এজেন্ট আসবে ডেফিনেটলি আই থিঙ্ক। অ্যান্ড আদার সার্ভিসেস আছে, ইন্সপেক্টর, অ্যাপ্রেজার, সবাই এখানে থাকবে। একটু আপনার কাছে জানতে চাই সেটা হলো আপনাদের এই যে এক্সপোটা, এটাতে আপনাদের টার্গেট গ্রুপ কারা, কিংবা যারা আসবেন তাদের জন্য কি তাদের কোনো প্রবেশ মূল্য দিয়ে মেলায় প্রবেশ করতে হবে? না, এটা হলো অডিয়েন্সের জন্য একদম ফ্রি, সবাই আসতে পারবে। আর ফার্স্ট টাইম হোম বায়ারের জন্য আমাদের এই এক্সপোটা, প্লাস বাঙালি কমিউনিটির পাশাপাশি আদার্স কমিউনিটির মানুষকেও আমরা ইনভাইট করছি, হিস্পানিক থেকে শুরু করে এশিয়ান কমিউনিটি, নেপালি, হোয়াট এভার, আমরা যতটুকু আমাদের কন্ট্যাক্ট কাভার করছি, আমরা সবগুলো অর্গানাইজেশনকে অফার করছি নিয়ে আসার জন্য। অর্থাৎ কি আমরা সবসময় কি এইখানে অনেকগুলো জিনিস কাজ করে, যে আপনার সাথে যখন পরিচয় হবে অনেকগুলো কাজ হবে। এটা একটা নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। সো চেম্বারের থ্রুতে আপনার একটা নেটওয়ার্কিং হবে। সো সব ধরনের কমিউনিটির এখন কাজ আছে, শুধু আপনি বাঙালি হিসেবে
হিসেবে আপনি মুভ করতে পারবেন না। এখানে সবগুলোর সাথেই, যেমন আমাদের এই যে এক্সিবিটর সবাই ম্যাক্সিমাম বাইরের কমিউনিটি, মানে বাঙালি হয়তো বা 2-1 জন আমাদের এখানে কাজ করে, মানে এজ এ সিনিয়র লোন অফিসার, ব্রাঞ্চ ম্যানেজার, দিস এন্ড দ্যাট, বাট ম্যাক্সিমাম ইজ দ্য মানে ডিফারেন্ট কমিউনিটি। সো তাদের সাথে একটা, এবং সেখানে গিয়ে দেখবেন তাদের ক্লায়েন্টগুলো হলো আবার বাংলাদেশি বেশি। এই জন্য তারা আমাদের সাথে কাজ করতে কেন আসছে, দেখা গেছে তাদের রিসোর্সে যে কোনো, যেমন আমাদের মর্গেজ ডিপো হলো প্রেজেন্টিং স্পন্সর, তার 33% হলো বাঙালি কাস্টমার। সো থিঙ্ক অ্যাবাউট দিস, তার রিসোর্সটা কতটুকু এবং বাঙালি কমিউনিটির সাথে তার ইনভলভমেন্টটা কতটুকু। সো আমরা পাশাপাশি এই জিনিসের পাশাপাশি চিন্তা করছি যে কমিউনিটি একটা কানেক্টিং হোক, কারণ আমাদের লট অফ ইভেন্ট, এভরি উইক দেখবেন আপনার ইভেন্ট, কিন্তু এডুকেশনাল সেশন খুব কম হচ্ছে, আর যেটাতে আমরা অনেক পিছিয়ে আছি। আমরাও চেষ্টা করছি যে আসলে ব্যবসা করতে গেলে একটা মানে শিখার বিষয় আছে, বেসিক একটা ধারণার বিষয় আছে। আপনি যদি থিঙ্ক করেন যে 2025 সালে বাড়িটা কিনবেন, আপনার রাইট ওয়েতে আপনি চিন্তা করেন, সিপিএর সাথে কথা বলেন যে ভাই আমি নেক্সট এই ইয়ার্সে কত টাকা ট্যাক্স ফাইল করবো, নেক্সট ইয়ারে কত করবো, দেন আপনি বাড়ি কিনেন। রাইট ওয়েতে আপনি ডিসিশন মেক করার দরকার নাই, জাস্ট প্রি প্ল্যান নিয়ে আসেন। আমরা যেমন বাড়ি কিন্তু অনেক ভুল করছি, এখন দেখি না আমার এই জায়গায় ভুল, ওই জায়গায় ভুল, তাহলে আমি $20,000-50,000 সেভ করা যেতে পারে, যেটা কল্পনার বাইরে ছিল। এবং আমরা পকেটে মনে করি না $200,000 না আসলে আমি বাড়ি কিনতে পারবো না। নো, আপনি $30,000-40,000 যদি আপনি পকেটে থাকে, আপনার ক্রেডিট ভালো থাকে, আপনি ইয়ে করতে পারেন। এখন দেখেন এই জিনিসের মধ্যে একটা জিনিস আমি শিখতে পারলাম, যেমন বাড়ি করার আগে গাড়ি কিনবেন না। তো একটা শব্দ আছে, যেমন আমি একটা BMW 1,000 টাকা মান্থলি পেমেন্ট, আমার লোন কিন্তু 200,000-300,000 কমে যাবে। সো আগে আপনি বাড়ি কিনেন, বাড়ি কেনার পরে আপনি গাড়ি কিনেন। তো এই জিনিসগুলো একটা শিকার বিষয়, যে আমি যদি জানতাম তাহলে আমি $1 million আমার লোন হইতো, আমার 600,000 লোন হয়েছে, যার কারণে আমি মানে 1 ফ্যামিলি বাড়ি কিনছি। আমি 2 ফ্যামিলি কিনতে পারতাম যদি আমার গাড়ির লোনটা না থাকতো, আমার ক্রেডিট ইউজটা বেশি না থাকতো, তাইলে আমরা কম টাকায় মানে ভালো বাড়ি কিনা যেত বা 2 ফ্যামিলি কিনা যেত, সুবিধাগুলো একটা বলে দেয়া বোঝা যেত, যেটা আমি নিজে রিয়ালাইজ করি যে আমার এই জায়গাটায় মিস্টেক ছিল, আমি যদি এগুলো জানতাম তাহলে আরো ভালো। তো আমরা চাচ্ছি যে কমিউনিটির মানুষ এই জিনিসগুলো জানলে পরে তাদের সেমিনারের মাধ্যমে এই তথ্যগুলো আমরা প্রোভাইড করতে পারি। আপনার কাছে যেটি জানতে চাই, একটু হলো বাড়ি যারা কেনার পরিকল্পনা করছেন, অর্থাৎ যাদের বাড়ি নেই তারা বাড়ি কেনার পরিকল্পনা করছেন, আবার অনেকে আছেন আরেকটা পক্ষ আছে যাদের অলরেডি বাড়ি আছে, কিন্তু বাড়ি থাকার পরও সেখানে ইন্সপেকশনের বিষয় আছে, সেখানে ইন্স্যুরেন্সের বিষয় আছে, আবার ডিপার্টমেন্ট অফ বিল্ডিংও আপনাদের এখানে আসবেন। এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কি ধরনের বাড়তি সুবিধা পাওয়া যাবে? হ্যাঁ, সো যারা এক্সিস্টিং ল্যান্ডলর্ড ওদের জন্য সুবিধা আছে কি, এখানে আমাদের ডিপার্টমেন্ট নিউ ইয়র্ক সিটিজ ডিপার্টমেন্টের বিল্ডিংস সরাসরি এখানে আসবে, এবং ওদের একটা প্রোগ্রাম আছে সামান্স রিমুভাল। আমরা দেখতে পারি আমাদের কমিউনিটিতে বিভিন্ন ভায়োলেশন সামান্স, যারা বাড়ি আছে বেসমেন্টে ভাড়া দিয়ে দিচ্ছে সেইটা একটা সামান্স আছে, বা টেনেন্টে কমপ্লেন করতেছে এটা ফিক্স হয় না সেই জন্য একটা সামান্স। সো আপনি সরাসরি এখানে কথা বলতে পারবেন ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সের লোকজনের সাথে, এবং ওরা এক্স্যাক্টলি আপনাকে রাস্তাটা দেখাই দিবে যে, বা রেফারেন্স দিবে যে এইখানে অ্যাপ্লাই করো, এইখানে অ্যাপ্লিকেশন করো, এবং বিনামূল্য, এগুলো সিটিতে কোনো চার্জ করবে না আপনাকে। মানুষ লয়ার দরে বা থার্ড পার্টি কাউকে দরে এগুলো কাজটা করায়, এগুলো আপনাকে নিউ ইয়র্ক সিটি ডাইরেক্ট সেগুলা সুবিধা দিচ্ছে। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর ল্যান্ডলর্ডস। এবং ল্যান্ডলর্ডরা এখানে আরও রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েলটর ওরা আছে, ওদের সাথে নেটওয়ার্কিং করতে পারে। কখনো বাড়ি ওরা যদি কিনতে চায়, বিক্রি করতে চায়, বা সেকেন্ড একটা বাড়ি ইনভেস্টমেন্ট নিতে চায়, সেভাবে ওদের কাছে কি লিস্টিং আছে, বা ডেফিনেটলি একটা এজেন্টের মাধ্যমে গেলে আপনি আরও একটু সহজ হবে আপনার জন্য। সো সেই এক্সিস্টিং ল্যান্ডলর্ডদের জন্য। তারপরে যারা নিউ হোম ওনার, ওদের জন্য তো আমরা আই থিঙ্ক ইজ এ গ্রেট প্ল্যাটফর্ম ফর এখানে, কেন আপনার যে ধরনের যারা আপনার এখানে একটা টিম লাগে একটা বাড়ি কিনতে, রাইট, আপনার একটা টিম এখানে আপনি খুঁজে পেয়ে যাবেন। আপনি একজনের সাথে কথা বলতে পারেন, যদি এই মানুষ পছন্দ না হয় আরেকজনের সাথে কথা বলেন। ডিফারেন্ট একটা প্ল্যাটফর্মে আপনি অ্যাটর্নি পেয়ে যাচ্ছেন, আপনি মর্টগেজ এজেন্ট পেয়ে যাচ্ছেন, রিয়েলটর পেয়ে যাচ্ছেন, সবাইকে আপনি পেয়ে যাচ্ছেন একটা জায়গাতে। এবং ফার্স্ট টাইম হোম বায়ারদের যে সেমিনারটা হচ্ছে, এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা সেমিনার। এখানে যে 1% ডাউন পেমেন্ট কীভাবে বাড়ি কিনতে পারেন, 15,000 ডাউন পেমেন্ট গ্রান্ট কীভাবে পেতে পারেন বাড়ি কেনার জন্য, সেই তথ্যগুলো আমরা আমরা একেবারে শেষ দিকে আছি। কেন দর্শকরা যারা দেখছেন যারা আপনাদের এই মেলায় আসবেন, সেই প্রশ্নের উত্তর দিয়ে আমরা আপনার কাছ থেকে বিদায় নেব। আচ্ছা, প্রথমত হলো এইটা হলো একটা শিক্ষণীয় বিষয় যে আমরা এখানে গেলে কিছু শিখতে পারবো। যারা বাড়ি কিনতে চায় তাদের জন্য ডেফিনেটলি একটা বেনিফিটের জায়গা। আপনি ধরেন একটা লয়ারের শিডিউল পাইতে অনেক সময় লাগে,
প্লাস পে করে তার কাছ থেকে জানতে হয়। এখানে ফ্রি 5 থেকে 6 জন লয়ার, একদম ক্রেডিট রিপেয়ার থেকে শুরু করে আমরা মিস করছি একজন ক্রেডিট লয়ারই আসতেছে। এটা আসলে একজন লয়ারের কাজ। প্রথমত আপনি বাড়ি কেনার জন্য আপনার ক্রেডিট রান করতে হয়, আপনার প্রি অ্যাপ্রুভালের জন্য ক্রেডিট রান করতে হয়। এই ইনফরমেশনগুলো আমাদের এক্সপোতে পাবেন। আপনার হয়তো বা একদিনে 4 ঘন্টা 5 ঘন্টা লস হবে, কিন্তু আলটিমেটলি আপনার এখানে আসলে এইটা আপনার রিকভারি হবে। এটা আমরা মানে ওপেনলি লাইভ আপনাদেরকে TBN 24 এর মাধ্যমে বলতে চাই যে এখানে আসলে আপনি হয়তোবা অনেক ইভেন্টে যাচ্ছেন, বৈশাখী মেলাতে যাচ্ছেন, এখানে আসলে কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। এটা রাইট ওয়েতে কাজে না লাগলেও পরবর্তীতে আপনি এই জিনিসটাকে কাজে লাগাতে পারবেন। যদি আপনি বাড়ি কেনার কথা নাও ভাবেন, ভবিষ্যতের জন্য আপনার ডেফিনেটলি। আতালি ভাই নিশ্চয়ই টেকনিক্যাল, আপনি একজন সিপিএ, টেকনিক্যাল যে সার্ভিসটা পাবেন সেটা যদি দর্শকদেরকে বলে শেষ করি আমরা। সো টেকনিক্যাল সার্ভিস এখানে অ্যাজ আ সিপিএ আমাদের যে সার্ভিসটা অ্যাজ আ হোম বায়ার, যারা বাড়ি বিক্রি করার সময় ক্যাপিটাল গেইনস ট্যাক্স আছে, কেনার সময় আপনার যে ট্যাক্স ফাইল প্রিপারেশন, সেটা অ্যাজ আ সিপিএ আমরা সেটা টেকনিক্যালি প্রোভাইড করব। বাট অ্যাজ আ লয়ার আপনার যে কন্ট্রাক্টগুলো ঠিকমতো সেগুলো আপনি নেগোশিয়েট করার জন্য সেই লয়ারের সার্ভিসটা পাচ্ছেন। ক্রেডিট রিপেয়ার লয়ার থাকবে, রেগুলার ক্লোজিং লয়ার থাকবে। তারপরে আপনার যে বাড়ি কেনার সময় কী কী জানতে হবে না জানতে হবে সেগুলো রিয়েলটর প্রোভাইড করতেছে আপনাকে। অ্যান্ড দেন আপনার তারপরে ইউর ফাইন্ডিং আদার ইন্স্যুরেন্স বাড়ির জন্য লাগতেছে, সেই সার্ভিসগুলো। সো অল অফ দ্য সার্ভিসেস আন্ডার ওয়ান রুফ। এখানে হচ্ছে যারা বাড়ি কিনতে চাচ্ছেন বা না চাচ্ছেন বা জাস্ট ইন্টারেস্টেড ইন রিয়েল এস্টেট ইন জেনারেল, you should attend this event because at the end of the day, the more you know, the better you are. আপনি যত বেশি জানেন আপনার সেই আপনার সেভিংস ফিউচারের জন্য দ্যাটস বেটার। অ্যান্ড নেটওয়ার্কিং এট দ্য এন্ড অফ দ্য ডে ইজ এভরিথিং। আমাদের যে ইউএসএ আপনি যত নেটওয়ার্কিং করবেন আপনার জ্ঞানটা বাড়বে এবং বেটার স্মার্টার ডিসিশন আপনি নিতে পারবেন। অনেক ধন্যবাদ লিটন আহমেদ এবং আহাদ আলী, আপনাদের দুজনকেই। দর্শক আপনারা শুনছিলেন আগামী 18 মে নিউ ইয়র্কে যে মেলাটি হতে যাচ্ছে ইউএস BCCI রিয়েল এস্টেট এক্সপো 2024, সেখানে গেলে আসলে আপনারা কী ধরনের সুযোগ সুবিধা পাবেন, কী ধরনের তথ্য পাবেন, কী ধরনের সার্ভিস পাবেন সেটি আমাদের জানাচ্ছিলেন ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট এবং ডিরেক্টর। আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম এই অনুষ্ঠানে, এই মেলায় অংশ নেওয়ার জন্য, এবং একই সঙ্গে আমরা শেষ করছি আমাদের প্রথম পর্বের আলোচনা। দ্বিতীয় পর্বে আমরা বিরতির পর ফিরে কথা বলবো শিক্ষার্থীরা যদি তাদের স্ট্যাটাস হারান কিংবা টার্মিনেটেড হন তাহলে আসলে তারা কি করবেন এই বিষয় নিয়ে। আমন্ত্রণ থাকলো, সঙ্গে থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. দর্শক আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। এই পর্যায়ে আমরা আলোচনা করব একজন শিক্ষার্থী যিনি ইউএসএতে শিক্ষার্থী হিসেবে অবস্থান করছেন। তিনি যদি কোনো কারণে তার স্ট্যাটাস হারান কিংবা কোনো কারণে টার্মিনেটেড হন তাহলে তিনি আসলে অথৈ সাগরে পড়ে যান। তিনি জানেন না কি করতে হবে কিংবা কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। সে কি আজকে আমাদেরকে জানাবেন। আমাদের আমন্ত্রিত দুজন অতিথি আমার ডান পাশে আছেন অ্যামলোটাস ক্যারিয়ার স্কুলের অ্যাডমিশন ডিরেক্টর ফরিদা মারেস্কা। ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। অ্যান্ড আমার বাম পাশে আছেন মোহাম্মদ শাহরিয়ার আলম, অ্যামলোটাস ক্যারিয়ার স্কুলের স্কুল এজেন্ট। তারা দুজন আপনাদেরকে এইসব বিষয়ে পরামর্শ জানাবেন এবং একই সাথে আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে টেলিফোন করে আপনারা যদি এইসব বিষয়ে কোনো প্রশ্নের উত্তর চান সেটিও আপনারা জানতে চাইবেন। আমাদের ফেসবুক পেজে লাইভ স্ট্রিমে গিয়েও আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। ফরিদা, first of all, I want to know from you, how does a student lose his or her status? Okay, thank you for this. So basically, an international student visa can lose the status if it doesn't follow the requirements by immigration. What are the requirements? Is attending the school regularly, of course, having a good attendance, following all the school's regulations, or having a good academic progress report. In that case, the student can lose the status. So if the student loses the status, then there is a way how to get back the status. So the way to get back the status is to apply for reinstatement, or other way to go outside United States, leave United States and come back with a new I-20 overseas. That means re-entry. Yes, re-entry Okay, I-20. okay. Yes. শাহরিয়ার ভাই, আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো যে
যেটি আমাদের কমিউনিটির জন্য হয়তো জানানো যে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তিনি কোন কোন কারণে আসলে তার স্ট্যাটাসটা হারিয়ে ফেলতে পারেন? এক্ষেত্রে হচ্ছে কি ফরিদ অলরেডি মেনশন করেছে, কোনো একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি আমাদের ইমিগ্রেশনের কোনো রুলস রেগুলেশনের বাইরে চলে যায়, আসলে যেগুলো মানে রুলস ভায়োলেশন বলে, ওরকম কোনো ইস্যুস যদি থাকে বা একাডেমিক কোনো ইস্যু থাকে যেগুলোর কারণে হচ্ছে কি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওনার স্ট্যাটাস হারাতে পারে, যেমন ধরেন রেগুলার বেসিস ওনার ক্লাস অ্যাটেন্ডেন্স যে পরিমাণ পার্সেন্টেজ থাকার কথা সেই পরিমাণ পার্সেন্টেজ উনি ক্লাসে আসছেন না, ওনার একাডেমিক প্রোগ্রেসটা ওনার ঠিক মতন স্যাটিসফ্যাক্টরি লেভেলে নাই, ওনার পেমেন্টের জন্য মানে দেখা যায় যে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকবে হচ্ছে কি এখানে টিউশন ফিস প্রোভাইড করার জন্য, উনি ওনার টিউশন ফিসগুলো প্রপার টাইমে উনি পে করতে পারছেন না, দিস টাইপ অফ ইস্যুস। নানা কারণে ইরেগুলারিটিজের কারণে তিনি আসলে এই স্ট্যাটাস হারিয়ে ফেলেন, যেটি হয়তো তাকে অর্জন করতে অনেক সময় লেগেছে, অনেক কষ্ট করতে হয়েছে, জি একটা স্টুডেন্ট ভিসার মধ্যে দিয়ে যেতে হয়েছে। দেন যে কোশ্চেনটা চলে আসে সেটা হলো যে why this status is so important? Of course, if you are an international student, you come into United States to study, so you have to keep your status. If you don't keep your status, you become illegal in United States, and this is not good. So you cannot come back another time if you want to visit United States. If immigration grant you an F1 to come to study, your purpose is to come to study. So you, as a student, you must keep your F1, you must do your best to keep your status. So like I said, if you don't keep your status, your plan is not to study, then the student will face violation and he will face a problem with the school and with immigration as well. So we always urging the students and asking the students to come to school, to keep their status, to keep their F1, and then if they have any problem, they have any situation, they can always come talk to us. We're always here to help them. Some students, they have a situation that they cannot come to school but for some reason. We can discuss, we can try to help the student, but student as an F1 student visa, they must follow the regulations of the school and the immigration regulations to be in good standing. অর্থাৎ খুব সহজেই যে বিষয়টা বোঝা যাচ্ছে সেটা হলো F1 স্টুডেন্টের জন্য অবশ্যই আপনাকে স্ট্যাটাসটা রাখতে হবে, না হয় আপনি লিগ্যাল স্টেটে আপনার প্রশ্নবিদ্ধ হচ্ছে। কিন্তু এর বাইরেও কি কোনো কারণ আছে যে এই স্ট্যাটাসটা রাখলে আপনি এই সুবিধা পাবেন, কিংবা ভবিষ্যতের পরিকল্পনা যারা করছেন সবাই নিশ্চয়ই পড়াশোনা করে চলে যাওয়ার কথা ভাবেন না, তাদের জন্য কি ধরনের সমস্যাগুলো আসলে হয়? আচ্ছা, এইখানে স্ট্যাটাসটা ইম্পর্টেন্ট হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। স্ট্যাটাসটা মানে হচ্ছে কি বেসিক্যালি লিগ্যাল স্ট্যাটাস। সো F1 স্টুডেন্টের কথা যদি বলি, F1 স্টুডেন্টের স্ট্যাটাসটা মেনটেন হয় হচ্ছে কি একটা স্কুল, ইউনিভার্সিটি যেটাই বলি না কেন বা কলেজের সাথে। তো ওনার একাডেমিক রেকর্ড আর কি ওভারঅল রেকর্ড যদি মানে ইন আ গুড স্যাটিসফ্যাক্টরি মানে স্টেজে থাকে তাহলে ওনার স্ট্যাটাসটা স্কুলের সাথে বেসিক্যালি মেনটেন হয়। এখন আপনি যেটা কোয়েশ্চেন করলেন যে পরবর্তীতে হয়তো যদি কোনো এক একজনের ডেফিনেটলি এক একটা প্ল্যান, ফিউচার প্ল্যান নিয়েই সবাই আমরা মানুষ। সো এক একজনের প্ল্যান থাকে, কেউ হয়তো ভালো জব বা এইখানে অন্য কোনো প্রোগ্রামে হয়তো অ্যাপ্লাই করার কথা ভাবছেন, সেক্ষেত্রে সর্বপ্রথম কোয়েশ্চেনটা চলে আসবে, আর ইউ লিগ্যাল ওভার হিয়ার অর নট? সো লিগ্যালটা থাকতে হলে অবশ্যই ওনাকে স্ট্যাটাসটা ধরে রাখতে হবে। সো F1 স্টুডেন্টের মানে মেইন পারপাসটা হচ্ছে কি উনি এখানে পড়ালেখা করার জন্য এসেছেন, উনি ওনার একাডেমিক রেকর্ড যদি স্যাটিসফ্যাক্টরি লেভেলে না থাকেন, হি অর শি ইজ অলরেডি আউট অফ স্ট্যাটাস। তার মানে বৈধভাবে অবস্থান করার জন্য অবশ্যই আপনাকে আপনার স্ট্যাটাসটার ব্যাপারে যত্নবান হতে হবে, কোনোভাবেই যাতে এটি না হারায় সেই বিষয়টি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। Further, already we discussed all the problems, but we want to know the solutions. The solution. What a student will do if he or she gets terminated? Okay, so if the student gets terminated for certain reason because of attendance, whatever, how we explained before and Mr. Alam did say it before, so there is a way to get back your F1. So the way to get back the F1, student has to contact the school. We need to know why the student got terminated and then how long ago the student was terminated. So this is a solution to get back the F1. So by doing reinstatement, that's why we call it reinstatement. That means to give back the status to the student. Of course, we need to apply through immigration, and there has to be the DSO approved. The DSO has to approve
this situation, because the reinstatement is when the student loses the status and it's beyond the student control, because the student gets sick or for any reason that student cannot control, so that's why the student got terminated. Then he needs to address a letter to the DSO, and the DSO has to approve it, has to see it, and then give the approval that he's okay to reinstate. In case if the student doesn't want to reinstate, the student can do overseas I-20. That means go outside United States. But the only time the student can go outside United States, if their visa, F1 visa is valid, they need to leave United States and come back with the new I-20 as a new, fresh, new student to United States. Once they come back, they get back the F1 right away. Let me just make it clear also about reinstatements. Once the student apply for reinstatements, the student will not get the approval right away. They need to wait until the F1 is approved. Sometimes, you know, the waiting time is between 6 months to 9 months, sometimes 1 year, because immigration, they have to take a decision at the end if the student will get back his or her F1 or no. ডিএসও অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং স্টুডেন্টের জন্য তাদের যেমন সকল কাজের জন্য ডিএসও কে প্রয়োজন হয়, আর অনেক সময় আতঙ্ক কাজ করে, কারণ ডিএসও হয়তো তাকে টার্মিনেট করে দিচ্ছে। এই ডিএসও কে মেনটেন করার জন্য আসলে, কিংবা যখন সে তার স্ট্যাটাস হারিয়ে ফেললো, তখন আসলে ডিএসও এর সাথে কিভাবে কমিউনিকেশন করবে? আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি যে স্ট্যাটাস হারানোর ব্যাপারে তো অলরেডি আমরা ক্লিয়ার। এখন যদি কোনো স্টুডেন্ট মানে কোনো কারণে স্ট্যাটাস হারিয়ে ফেলে, মানে আর কি টার্মিনেটেড হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের স্কুলের সাথে যোগাযোগ করবে। আমরা যারা এজেন্ট হিসেবে আছি, ফরিদা আছে, এরা আসলে আমরা হেল্প করব, এবং আমরা এই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার জন্য অবশ্যই স্টুডেন্টকে হেল্প করব। এখন এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, তবে অবশ্যই একটা ভ্যালিড রিজন থাকতে হবে, যেটা ফরিদা অলরেডি বলেছে, যে যদি কোনো স্টুডেন্ট অলরেডি টার্মিনেটেড হয়ে গিয়ে থাকে, সেটা অবশ্যই ভ্যালিড রিজনে হতে হবে, যেটা হচ্ছে গিয়ে দ্যাট ইজ বিয়ন্ড দেয়ার কন্ট্রোল। ওকে, ফর এক্সাম্পল কোনো একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়েছে, বাট অ্যাজ এ F1 স্টুডেন্ট কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেম হওয়ার কথা না, বাট অলরেডি ব্যাংক স্টেটমেন্ট দেখিয়েছে যে আই এম ক্যাপেবল টু। এক্স্যাক্টলি। বাট যদি এমন হয়, ফর এক্সাম্পল অ্যাক্সিডেন্টাল কোনো কিছু, ফর এক্সাম্পল মনে করেন কোনো একজন ইউক্রেনের স্টুডেন্ট আমাদের এখানে আছে, ওই দেশ থেকে এখন যুদ্ধ চলছে, এখন কোনো কারণে টাকা পাঠাতে পারছে না, বা ইত্যাদি কোনো একটা ঝামেলা হয়ে গেছে, টাকা আছে ঠিকই কিন্তু পাঠাতে পারছে না, ওরকম ওই সিচুয়েশনটা কিন্তু একটা স্টুডেন্টের কন্ট্রোলে ছিল না। আবার কেউ একজন হয়তো স্পন্সর হিসেবে তার প্যারেন্টস কে রেখেছেন, তার বাবাকে রেখেছেন, তার বাবা মারা গেলেন, তখন হয়তো সেই যে টাকাগুলো লেনদেন করার, এক্স্যাক্টলি ইন্টারিম পিরিয়ডে দেখা যায় যে একজনের অ্যাকাউন্টে থেকে যে নমিনি থাকে, তার অ্যাকাউন্টে যেতে একটা প্রসিডিউর আছে, বাট টিউশন ফিস তো অলওয়েজ একটা স্টুডেন্টের অন দ্য টপ থাকতে হবে, ঠিক আছে, এই ইস্যুসগুলো। তারপর হচ্ছে গিয়ে আরও একটা ভ্যালিড রিজন থাকতে পারে হচ্ছে মেডিকেল ইস্যুস, কারণ হচ্ছে গিয়ে কি যে কোনো সময় অসুস্থ হয়ে যেতেই পারে। এখন উনি ওই সার্টেন পিরিয়ডের জন্য হয়তো অ্যাটেন্ডেন্সটা ঠিকভাবে মেনটেন করতে পারেন নাই, বা হসপিটালাইজ ছিলেন, বাট উনি যদি ওনার প্রপার ডকুমেন্টেশন যদি থাকে, ওনার যদি প্রপার প্রুফ থাকে, অবশ্যই উনি এটা অ্যাপ্লাই করতে পারে। বাট এক্ষেত্রে আপনি যেটা বললেন ডিএসও, একটা আতঙ্কজনক একটা টাইটেল, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, দুষ্টামি বললাম। আসলে ব্যাপারটা হচ্ছে কি ডিএসও হচ্ছে গিয়ে যিনি একটা স্কুলের কর্তৃপক্ষ যে আসলে একটা F1 স্টুডেন্টের জন্য একটা I-20 ইস্যু করবে বা করে। সো সেক্ষেত্রে ডিএসও আমরা সত্যি কথা বলতে সবসময় চেষ্টা করি স্কুল এজেন্ট যারা স্টুডেন্টের মানে জুতায় নিজের পাটা রেখে আসলে নিজেকে ওই অবস্থানে রেখে আসলে এর কাঁধে কাঁধ মিলিয়ে এর অবস্থানটা বুঝে চলার চেষ্টা করি, একে যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। বাট ডিএসওর পজিশনটা এরকম অলওয়েজ টু দ্য পয়েন্ট। সো ওই যে 19 থেকে 20 নর্চার হয়েছে, আপনি টু দ্য পয়েন্ট থাকলে সবচেয়ে বেশি হেল্পও আপনি তার কাছ থেকে পাবেন। এক্স্যাক্টলি। সো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি যে তখন আমরা তো সবার আগে যখন একটা স্টুডেন্ট ওরকম পর্যায়ে চলে যাবে আমাদের কাছে যখন আসবে, তখন আমরা আসলে সিচুয়েশনটা দেখবো, বুঝবো, যদি অবশ্যই এটা অ্যাকসেপ্টেবল আমাদের কাছে মনে হয়, দেন আমরা উই শুড জাস্ট টক টু দ্য ডিএসও, অ্যান্ড ডিএসও ইন এ নাটশেল ডিএসও নিডস টু কনভিন্সড। ডিএসও যদি কনভিন্সড হয়, তাহলে হচ্ছে গিয়ে কি একটা স্টুডেন্ট ওই স্কুলের মাধ্যমে রিইনস্টেটমেন্ট বলেন বা রিএন্ট্রির জন্য বলেন, সেটা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এটা কি আপনারা স্টুডেন্টকে পরামর্শ দেবেন, স্টুডেন্ট সরাসরি করবে, নাকি আপনারাও এজেন্সি হিসেবে এই কাজটা ডিএসওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন? এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি দুইটা ওয়ে, যেটা অলরেডি ফরিদা বলেছে, যে একটা হচ্ছে গিয়ে রিইনস্টেটমেন্ট আর একটা হচ্ছে রিএন্ট্রি। রিইনস্টেটমেন্ট বাংলা যেটাকে বলে আর কি পুনঃস্থাপন, স্ট্যাটাস হারিয়ে গেছে, ইলিগাল হয়ে গেছে, ওইটাকে লিগাল হওয়ার জন্য পুনঃস্থাপন। এটা একটা লম্বা সময় লাগে,
6 মাস 9 মাস, ক্ষেত্র বিশেষ একটু বেশিও লাগতে পারে। আর হচ্ছে গিয়ে রি এন্ট্রি, যেটা হচ্ছে কি যদি ভিসা ভ্যালিড থাকে, ফর এক্সাম্পল একজন F1 স্টুডেন্ট ভিসা 5 বছরের ভিসা পায়, তো ওনার যদি ভিসার মেয়াদ যদি থাকে, উনি স্ট্যাটাস হারিয়ে ফেলেছে, উনি আমাদের কাছে একদম সম্পূর্ণ ফ্রেশ একটা I-20 নেবেন, যেটাতে সম্পূর্ণ নতুন সার্ভিস নাম্বার থাকবে। সে দেশের বাইরে যাবে, তারপরে আবার নতুন সার্ভিস দিয়ে, নতুন I-20 দিয়ে অ্যাজ এ নতুন স্টুডেন্ট হিসেবে এই দেশে আবার প্রবেশ করবে। সেটা হচ্ছে রি এন্ট্রি। রি এন্ট্রির ক্ষেত্রে যদি বলেন, সেক্ষেত্রে হচ্ছে কি সত্যি কথা বলতে খরচটা কিছু কম হয়। রিইনস্টেট হচ্ছে একটা লম্বা সময়, আর একটু খরচের ব্যাপারটাও একটু বেশি। তো এইটা আমরা আসলে সাজেস্ট করি না, আমরা দুটোই ওপেন করে দিই স্টুডেন্টের জন্য। কোনো স্টুডেন্ট হয়তো যেটা প্রেফার করে, ওনার কাছে যদি মনে হয় আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য লম্বা সময়, কারণ হচ্ছে কি আমার কাছে টাইম কোনো ফ্যাক্ট না, সো বাট আই ডোন্ট ওয়ান্ট লিভ দ্য কান্ট্রি, আই নিড টু বি এভরিথিং ডান ওভার হিয়ার, সো আই উইল জাস্ট অ্যাপ্লাই ফর দ্য রিইনস্টেটমেন্ট। বাট কেউ যদি মনে করেন ওকে আমার কাছে টাকাটাই ফ্যাক্ট, কারণ হচ্ছে কি আর দ্বিতীয়ত মানে রি এন্ট্রি নিলে স্ট্যাটাসটা অ্যাক্টিভ ইনস্ট্যান্ট হয়ে যায় রাইট অ্যাওয়ে। যখন উনি ইউনাইটেড স্টেটসে ঢুকবে আবার, তখন ওনার স্ট্যাটাসটা অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু ওইটাতে হচ্ছে কি ওই যে একটা জিনিস কিন্তু রয়ে যায় যে বের হয়ে আবার ঢুকতে হবে, এটা অনেকে হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কিংবা এটাতে এক ধরনের ঝুঁকি থাকে কিনা? ঝুঁকি আসলে দিন শেষে হচ্ছে কি এটা বা আসলে ইমিগ্রেশন লয়াররা ভালো বলতে পারবে, কারণ সব কিছু তো বুঝেন, মানে ভিসা থাকা সত্ত্বেও একজন ইমিগ্রেশন অফিসারের উপরে সবকিছু ডিপেন্ড করে। এভরিথিং ডিপেন্ডস অন দ্য ইমিগ্রেশন অফিসার, because I mean whenever when we submit the document, no the thing is that the immigration officer, if someone is going outside the country, they have their valid visa, but it depends on immigration officer. They will permit the person to let them enter inside the United States initial and not. I-20. Yes. Yeah, the officer can stop the student asking question, because in the system, in immigration system, it will show two different service. Like the student had one service and now he has another New service. one. Yeah, now the officer, of course, he has the right to ask why you have two service. And then the students, if the student was sick, can say, okay, I was sick, that's when they send. Then, of course, the immigration, they will understand the situation. But if the student wasn't just attending the school and then go back and re-enter just like this, I mean, it's the officer decision to let the student in or not. But most of the time, if we accept student to do re-entry because of student has some circumstance, because sometimes student was sick and they don't have health insurance, so he was sick, he has no proof, and sometimes they had hardship, like Mr. Alan mentioned before. Let me just make specific note about the reinstatement. So if a student want to reinstate, and for example, like I said, it's beyond their control, they have to have, for example, a medical excuse. Let's say student was sick and now he's seeking to do reinstatement. So we need the reason why is medical excuse. But we cannot just write a letter to immigration, I was sick. No, he needs to have a proof. And he have to show this documents. Admission of the hospital, the blood test, the X-ray, all this proof needs to be sent to immigration in order for the officer for the immigration to approve the reinstatement for the student. And of course, before we submit, the DSO has to give the okay, has to check all the document to make sure the student is eligible to apply for reinstatement. আমি যদি এখানে একটু ছোট করে ক্ল্যারিফাই করি, মানে ওই যেটা বললাম যে আসলে দিন শেষে হচ্ছে কি ডিএসও কে কনভিন্স করতে হবে যে উনি আসলে এই স্টুডেন্টটাকে রিইনস্টেটমেন্ট স্টুডেন্টটাকে বা রিএন্ট্রি স্টুডেন্টটাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না। কারণ হচ্ছে কি একটা ভ্যালিড রিজন যদি না থাকে তাহলে কিন্তু উনি এটা করবেন না। কারণ হচ্ছে কি এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে টার্মটার কথা ফরিদা বললো, দ্যাট ইজ কল্ড দ্য RFE, রিকোয়েস্ট ফর এভিডেন্স, ঠিক আছে? এটা অবশ্যই একটা রিইনস্টেটমেন্ট স্টুডেন্টের জন্য ইমিগ্রেশন থেকে এটা চায়। তখন হচ্ছে কি ওই যে ডকুমেন্টগুলো যে সে অসুস্থ হয়ে গিয়েছিল বা ওই যে কোনো একটা সিচুয়েশন হয়েছিল, সে ডিউ টাইমে টিউশন ফিস পে করতে পারেনি, ফর এক্সাম্পল যেটা বললাম একটা ওরকম স্টুডেন্ট রেখেতে, ওই ডকুমেন্টসগুলো অ্যাজ আ প্রুফ যদি সাবমিট করতে পারে তখন হচ্ছে কি এই RFEটা মানে সাকসেসফুলি এটা ফুলফিলড হয়। The last questions for you. Okay. What is the percentage of approval? Honestly, the percentage of the approval, it depends of each case is different. So to be honest with you, in our school, in Amlocho school, we do reinstatement. We're the only one who's doing reinstatement, and thank God, alhamdulillah, we have a very good rates by applying for the reinstatement. I applied so many reinstatements, and the students, they were approved, because like I said, it's not a student cannot choose don't go to school
then at the end, okay, let me apply for reinstatement, we accept student. No, it doesn't work like this. Student has to have a reason why the student lose the status, why the student must apply for reinstatement. It's different steps. So once we accept the student has to be in the class, he has to attend the class, has to pay the school on time, has to have a good academic progress, and then in immigration, before they approve the status, like Mr. Allah mentioned before, they will send us requests for more evidence to see how the student is doing. Most of the time, our DSO write, of course, a letter explaining to immigration about the student, like the student is coming to school and this and this, and that we have a very good percentage of the approval. Thank you. Sharif ভাই, একদম 30 সেকেন্ডে আপনার কাছে ছোট করে একটা প্রশ্ন জানতে চাই, সেটা হলো যখন ভর্তি হয় তখন তো অনেক ডকুমেন্টস দিয়ে ভর্তি হতে হয়, আবার যখন রিএন্ট্রি কিংবা রিইনস্ট্যান্স দরকার হয় তখন সেক্ষেত্রে কি সব ডকুমেন্টসই লাগে নাকি না, অলমোস্ট সেম ডকুমেন্টসই লাগবে, পারলে আরও কিছু বেশি লাগবে। যেমন ধরুন হচ্ছে কি ইন্টেনশন লেটারটা ডেফিনেটলি লাগবে, অলমোস্ট সেম ডকুমেন্টস আমি বলতে বুঝিয়েছি, ডেফিনেটলি ভ্যালিড পাসপোর্টস উইথ 6 মান্থস ভ্যালিডিটি, ভিসা যেটা যদি এক্সপায়ারও হয়ে গিয়ে থাকে বাট ওই ভিসাটা লাগবে, হচ্ছে গিয়ে ব্যাঙ্ক স্টেটমেন্ট, ডেফিনেটলি হচ্ছে গিয়ে মানে প্রুফ অফ স্পন্সরশিপ, আর হচ্ছে গিয়ে ইন্টেনশন লেটার যে উনি ওনার স্টেটাসটাকে আসলেই পুনরুদ্ধার করতে চাচ্ছে, এবং উইথ সাফিসিয়েন্ট প্রুফ। ধন্যবাদ, থ্যাঙ্কস এ লট। আপনাদের দুজনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানানোর জন্য। দর্শক, আপনারা যারা দেখছিলেন, বিশেষ করে যারা শিক্ষার্থী হিসেবে নানা কারণে হয়তো কোনো না কোনোভাবে আপনার স্ট্যাটাস হারিয়ে ফেলছেন, তাদের জন্য নিশ্চয়ই আমাদের আজকের এই অনুষ্ঠানটি অনেক বেশি তথ্য সমৃদ্ধ এবং উপকারে আসবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আগামীকাল আবারও নতুন কোনো অতিথির সাথে দেখা হবে একই সময়। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।